প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের সর্বশেষ কবিতা রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি নিয়ে। কবিতাটি লিখেছেন দিলওয়ার। তিনি 1937 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি সিলেট জেলার সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী বার্তখলা গ্রামে জন্মগ্রহণ করেন। কবি জনমনের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য তার পারিবারিক খান উপাধি বর্জন করেন। তার পারিবারিক নাম ছিল দিলওয়ার খান। খান উপাধি বর্জন করে তিনি দিলওয়ার লিখতেন। তিনি আসলে গণমানবের শিল্পী হিসেবে পরিচিত। এই কবি পেশাগত জীবনে মাত্র 2 মাস শিক্ষকতা করেছিলেন। 1967 খ্রিস্টাব্দে দৈনিক সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। 1973 এবং 74 খ্রিস্টাব্দে দৈনিক গণকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, স্বাস্থ্যগত কারণে কবিকে এই সাংবাদিকতার পেশা পরিত্যাগ করতে হয়। কবি স্বপ্নিক ছিলেন, স্বপ্ন দেখতেন বিভেদ মুক্ত পৃথিবী। তিনি সার্বক্ষণিক ছিলেন কবি, লেখক ও ছড়াকার। আমাদের অনেক সময় বহুপদী সম্মতিসূচক নৈর্ব্যক্তিক প্রশ্ন এসে থাকে, রোমান সংখ্যা 1 দিয়ে, 2, 3 দিয়ে। এখানে এরকম একটা প্রশ্ন হতে পারে যে দিলওয়ার ছিলেন সার্বক্ষণিক, রোমান সংখ্যা 1 কবি, রোমান সংখ্যা 2 লেখক, রোমান সংখ্যা 3 ছড়াকার। তাহলে আমরা মনে করব 3টি অপশন শুদ্ধ এবং উত্তর হবে ঘ। এই কবি যে প্রথম কাব্যগ্রন্থটি লিখেন সেটার নাম ছিল জিজ্ঞাসা। এটি প্রকাশিত হয় 1953 খ্রিস্টাব্দে। এছাড়া তিনি ঐকতান কাব্যগ্রন্থ লিখেছেন। তারপর সনিষ্ঠ সনেট, স্বপৃথিবী, রৈব সজীব, রক্তে আমার অনাদি অস্থি, আরও লিখেছেন 2 মেরু 2 ডানা, উদ্ভিন্ন উল্লাস, অনতিত পঙ্ক্তিমালা। তাহলে এখানে দেখা যাচ্ছে ওনার একটি কাব্যগ্রন্থের নাম আছে ঐকতান। আর আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার নাম রয়েছে ঐকতান। এজন্য আমরা উত্তর করতে গিয়ে অনেক সময় গুলিয়ে ফেলি। যদি আসে যে ঐকতান কাব্যগ্রন্থটি কার, তাহলে উত্তর হবে দিলওয়ারের। আর যদি আসে ঐকতান কবিতাটি কার, তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা আমরা মনে রাখব। দিলওয়ার খান একটি প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, তার নাম হলো বাংলাদেশ জন্ম না নিলে। ওনার দুটি ছড়ার গ্রন্থ রয়েছে। একটির নাম হলো দিলওয়ারের শতছড়া, আর একটির নাম হলো ছড়ায় অ আ ক খ। এই গণমানুষের শিল্পী 2013 খ্রিস্টাব্দের 10 অক্টোবর ইন্তেকাল করেন। আমরা ওনার একটি শ্রেষ্ঠ কবিতা রক্তে আমার অনাদি অস্থি, যে কবিতাটি ওনার একটা কাব্যগ্রন্থের নাম হলো রক্তে আমার অনাদি অস্থি, ওই কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা কি আসলে? যদি কোনো কাব্যগ্রন্থের কোনো একটা কবিতার নাম অনুসারে কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়, তখন তাকে বলা হয় নাম কবিতা। দিলওয়ারের একটি কাব্যগ্রন্থের নাম হলো রক্তে আমার অনাদি অস্থি, আর ওই কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে
ওই কাব্যগ্রন্থটির ভিতরে একটি কবিতা রয়েছে, সেটা হলো রক্তে আমার অনাদি অস্থি। সেই কবিতাটা অনুসারে এজন্য রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি ওই কাব্যগ্রন্থের নাম কবিতা, এবং এটি একটি শ্রেষ্ঠ কবিতা। এই রক্তে আমার অনাদি অস্থি কবিতায় দিলওয়ার সাগর দুহিতা, দুহিতা অর্থ হলো কন্যা, অর্থাৎ সাগর কন্যা বাংলাদেশের, নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন, প্রশংসা গিয়েছেন এই কবিতায়। আমরা তাহলে তার কবিতাটা একটু পাঠ করি। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হে। আমরা জানি পদ্মা চির যৌবনা এবং প্রমত্তা, পদ্মার সর্বনাশা কীর্তি নিয়ে অনেক কবি কবিতা লিখেছেন। আর এই পদ্মার শক্তিকে বাঙালি জাতি যদি তাদের চেতনায় ধারণ করতে পারে, তাহলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, একটি উন্নত দেশে বাংলাদেশকে পরিণত করতে পারবে, উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে। এজন্য কবি বাঙালি জাতির চেতনায় পদ্মার মতো শক্তি থাকুক, পদ্মার মতো যৌবন থাকুক, এটা প্রত্যাশা করেছেন। আর তিনি পদ্মার কাছে শক্তি বা যৌবন প্রার্থনা করেছেন। যমুনা তোমার প্রেম, আমরা সবাই জানি, বিশ্বের মানুষ জানে, শাহজাহানের প্রেমের তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। রাধা কৃষ্ণের প্রেম লীলাভূমি যমুনার তীরে, কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এ ঘট গোকুলে। এই কালিনী নই যমুনা নদী, এই যমুনার তীরে রাধা কৃষ্ণের সেই খাঁটি প্রেমের লীলাভূমি। শুধু শক্তি থাকলেই চলবে না, মানুষের ভিতরে ভালোবাসা, প্রেম থাকতে হবে। দেশের প্রতি ভালোবাসা থাকলে, দেশের মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে আমরা সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে পারব। এজন্য কবি যমুনার কাছে প্রেম নিবেদন করেছেন, প্রেম চেয়েছেন। সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হে। সুরমা নদীর দক্ষিণ তীরে বার্তখলা গ্রামে কবির জন্ম। এই নদী বিধৌত তার অঞ্চলে সুরমার পলিমিশ্রিত মাটিতে যে স্বর্ণস্বরূপ ফসল উৎপন্ন হয়, সেটা দেখার অভিজ্ঞতা কবির রয়েছে। এজন্যই তিনি সুরমার কাছে, অর্থাৎ বাংলাদেশের নদীর কাছে, পলি মানে একটু উৎকৃষ্ট মাটি, উর্বর মাটি, পলি মাটি, এজন্য বাংলাদেশের নদীর কাছে তিনি গলিত সোনা মেশানো পলিমাটি প্রার্থনা করেছেন, চেয়েছেন। কারণ পলি হলো এমন একটি উপাদান যা জোয়ার ঘেঁষে বাংলার জমিতে ছড়িয়ে পড়ে, জোয়ার নেমে যায়, পলিটা তলানি হিসেবে জমিতে থেকে যায়, যা একটা উৎকৃষ্ট সার। আর এই পলি মাটি যদি বাংলার কৃষক পায়, তাহলে শস্য উৎপাদন করে, সোনার ফসল উৎপাদন করে বাংলাদেশকে ক্ষুধামুক্ত স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করতে পারবে। এজন্য কবি সুরমার কাজল বুকের কাছে গলিত সোনা মেশানো পলিমাটি প্রার্থনা করেছেন। এই পলিমাটির কথা আমি কিংবদন্তির কথা বলছি, সে কবিতায়ও কিন্তু রয়েছে। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। কবি এখানে নিজেকে গণমানুষের শিল্পী হিসেবে প্রত্যয় ঘোষণা করেছেন। পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফুলী, এই 6টি নদী জীবন রূপে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। এই নদীগুলোর জীবন চিত্র কবি এঁকেছেন। এই নদীকে ঘিরে বাংলার জনজীবন গড়ে উঠেছে। কবি সেখানে নদীর গতি, প্রকৃতি, স্রোতধারা, গণমানুষের
ছবি, তাদের জীবন কাব্য তার শিল্পীর তুলিতে, তার কল্পনার তুলিতে আঁকেন। এবং এই নদী এবং এই নদীকে ঘিরে যে গণমানুষের জীবন চিত্র রয়েছে সেটাকে তিনি তার কবিতায় তুলে ধরেন। এজন্য তিনি এখানে নিজেকে গণমানুষের শিল্পী হিসেবে ঘোষণা দিয়েছেন, প্রত্যয় ব্যক্ত করেছেন। কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। বিচিত্র জীবন বাধাহীন, কণ্টক মুক্ত, সুকুমাস্তীর্ণ নয়। জীবনের বাঁকে বাঁকে নদীর মতো রয়েছে মৃত্যুর ভাব। কবি এখানে সেটা বোঝাতে চেয়েছেন। নদীকে যেমন প্রতি বাঁকে বাঁকে বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হয়, মানুষের জীবনের বাঁকে বাঁকেও রয়েছে দুঃখ, কষ্ট, বেদনা, নানা রকম প্রতিবন্ধকতা। মানুষকেও এই বাধাগুলো অতিক্রম করে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। মানুষের এই বাধা বা জীবনের বাঁকে যে মৃত্যুর ফাঁদ রয়েছে, মুগ্ধ মরণ রয়েছে, মানুষ তাতে ভীত নয়, বাঙালি জাতি তাতে ভীত নয়। তিনি এই বিনাশকালকে, মানুষ এই বিনাশকালকে, বাঙালি জাতি এই বিনাশকালকে অতিক্রম করে সামনে এগিয়ে যায়। নদী যেমন সোজা চলতে গিয়ে সামনে যখন বাধার সম্মুখীন হয় তখন সে বাঁক নেয়, বাঁক নিয়ে ঘুরে আবার সামনে কিন্তু এগিয়ে যায়, তাকে দমিয়ে বা থামিয়ে রাখা যায় না। আমাদের জীবনের এই বিচিত্র যাত্রায়, বিচিত্র জীবন যাত্রায় আমরা নানা রকম বাধার সম্মুখীন হই, কিন্তু আমরা থেমে থাকি না, আমরা সেই বাধাগুলোকে টপকে সামনে এগিয়ে যাই। এজন্যই বলেছে কাটায় মারণ বেলা, অর্থাৎ বিনাশকালকে আমরা অতিক্রম করে সামনে চলি। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নেই। কবি এদেশ এবং এদেশের মানুষের সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখেন। কবি এদেশ এবং এদেশের মানুষের সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখেন। তিনি এই স্বপ্নকে বঙ্গোপসাগরে আমানত রেখেছেন, কারণ নদী বিধৌত বাংলাদেশের নদীর স্রোত দ্বারা বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। এই সম্মিলিত শক্তি মিলিত হয়ে মহাঘূর্ণির, মহাশক্তির সৃষ্টি হয়। এই যে বৃহৎ শক্তিতে রূপান্তরিত হয়ে ভয়াল ঘূর্ণির সৃষ্টি করে, তা কবির ক্রোধকে আরো শক্তিশালী করে দেয়। এজন্য তিনি বলেছেন এই শক্তিশালী ক্রোধের সাথে কোনো তুলনা হয় না, তার কোনো উপমা বা তুলনা নেই। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে। কবি বলতে চেয়েছেন এই ক্রোধ আমার একার নয়, এই ক্রোধ আমার স্বজন, আমার আত্মীয়, সাধারণ মেহনতি অন্তজ শ্রেণী সকল মানুষের হৃদয়ের ক্রোধ, সকল মানুষের অন্তরের ক্রোধ। এই ক্রোধ সাধারণ বা গণমানুষের সম্পদে পরিণত হয়েছে। তারপরেই তিনি বলেন যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে, যখন এই ক্রোধ জনসম্পদ বা জনতা বা জনসম্পদ রূপী এই ক্রোধ প্রতিবাদ এবং প্রতিরোধে এগিয়ে যায়, প্রতিরোধ করার জন্য এগিয়ে যায়, প্রতিরোধে ও প্রতিবাদের জোয়ারে অগ্রসর হয়, তখন নরদানবরূপী বিদেশিরা আমাদের দমিয়ে রাখতে পারে না। এই কথাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে সমৃদ্ধ জীবন গড়ার জন্য যে বাধা বিঘ্ন আছে সেটাকে পেরিয়ে তারা এগিয়ে যায়। কবি জানেন নর দানবরূপী বিদেশিরা আগ্রাসনের জন্য
এদেশের মানুষের উপর নির্যাতন এবং অত্যাচার করত এবং তাদের এই অত্যাচার এবং নির্যাতনকে প্রতিহত করার জন্য জনসম্পদ রূপী জনতা বা জনসম্পদ রূপী প্রাণের জাহাজ যখন প্রতিবাদ এবং প্রতিরোধের সামনে অগ্রসর হয়, তখন বিদেশিরা আর এই বাঙালিদেরকে দমিয়ে রাখতে পারে না। পদ্মা সুরমা মেঘনা যমুনা, অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ। পদ্মা সুরমা মেঘনা যমুনা বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করেছে। এরকম অসংখ্য নদী এবং নদীর স্রোত বাংলাদেশের অস্থি এবং শোণিতকে তৈরি করে দিয়েছে। এই নদীগুলো যেন বাংলাদেশের অস্থি বা শোণিত রূপে প্রবাহিত হচ্ছে দেশের মধ্যে দিয়ে। নদী যেমন কোনো বাধা মানে না, সামনের বাধাকে ডিঙ্গিয়ে দুপারকে ভেঙে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়, সেই রকম বাঙালি জাতীয় কোনো বাধা বিঘ্ন মানে না। বাঙালি জাতীয় শত্রুদেরকে পরাজিত করে সামনে এগিয়ে যায়। কবি সেই বাঙালি জাতিসত্তার নদীর মতো, কবি নদীর মতো সেই বাঙালি জাতিসত্তার শোণিত অস্থিকে, শোণিত মানে রক্ত এবং হাড়কে তার অস্তিত্বে ধারণ করে আছে। বিদেশি নরদানবেরা, বিদেশি ভীতু শক্তিরা সেটা জানে না। এখানে আসলে কবি বোঝাতে চেয়েছেন তাই যে বিদেশিরা যদি এটা জানতো তাহলে তারা কোনোদিনই আমাদের উপর নির্যাতন করার জন্য আসতো না। অর্থাৎ বাঙালি জাতির শক্তিকে কবিতার অস্তিত্বে বা হৃদয়ে ধারণ করে আছে। বিদেশিদের প্রতিহত করার জন্য যা যথেষ্ট। তোমাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তোমাকে যদি কেউ ভয় দেখায়, তুমি সেই লোকটাকে চেনো যে তোমাকে ভয় দেখাচ্ছে, যে সে সমাজের একজন দুর্বল ব্যক্তি, আর তুমি সমাজের একজন শক্তিশালী প্রতাপশালী ব্যক্তি, কিন্তু সে তোমাকে চেনে না, যে ভয় দেখাচ্ছে সে তোমাকে চেনে না। তখন কিন্তু তুমি মনে মনে হাসবে যে কত দুর্বল একটি সমাজের ব্যক্তি, সে আমাকে ভয় দেখাচ্ছে। কবি সেরকমই বোঝাতে চেয়েছেন যে ওই শক্তিশালী প্রতাপশালী ব্যক্তিটির উদাহরণ হলো বাংলাদেশের জনগণ এবং কবি, আর দুর্বল ব্যক্তি হলো বিদেশি, যে বাঙালিদের সাহস এবং শক্তি সম্পর্কে অবগত নয়। একথা বুঝিয়ে তিনি কবিতার পরিসমাপ্তি টেনেছেন। তিনি বোঝাতে চেয়েছেন আমরা শক্তিশালী বীর বাঙালি জাতি। আরেকটা বিষয় হলো, এই কবিতাটি কবি লিখেছেন মাত্রাবৃত্ত ছন্দে। মাত্রাবৃত্ত ছন্দের এখানে প্রতিটি লাইনে যে পর্বগুলি আছে তার পূর্ণ পর্বগুলো 6 মাত্রা এবং অপূর্ণ পর্বগুলো 2 মাত্রা। মাত্রাবৃত্ত ছন্দ তাকে বলা হয় যে ছন্দে বদ্যাক্ষরকে শব্দের মধ্যে এবং শেষে সব জায়গায় 2 মাত্রা হিসেব করা হয়, তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়। তোমরা এই ক্লাসটি দেখবে এবং অন্যকে দেখার জন্য বলবে, শেয়ার দেবে। তোমার যেমন জানার অধিকার আছে, অন্যরও জানার অধিকার আছে। এই ক্লাস থেকে যদি একটুও কেউ শিখে থাকে, সেটা তাকে সমৃদ্ধ করবে, সে একটু হলেও এগিয়ে যাবে। এজন্য সবাইকে ক্লাস দেখার, শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।